আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা গল্প, লেখক রামকিঙ্কর বেইজ। রামকিঙ্কর বেইজ একজন চিত্রশিল্পী, একজন ভাস্কর। সেই রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা এই গল্পটি পড়ব। আত্মকথা হলো তার আত্মজীবনীমূলক রচনা। আত্ম মানে নিজের, আর কথা মানে কাহিনী। তাই বলা যেতে পারে যে এই রচনাতে লেখক নিজের জীবনের কথা বলেছেন। প্রথমে আমরা লেখক সম্পর্কে জেনে নিই। যদিও এই রচনাতে আমরা লেখক সম্পর্কে বিভিন্ন তথ্য পাবো, তাও লেখক সম্পর্কে একটুখানি জেনে নিই। রামকিঙ্কর বেইজ জন্মগ্রহণ করেছিলেন 1906 খ্রিস্টাব্দে। তিনি একজন প্রখ্যাত ভাস্কর ছিলেন। ভাস্কর মানে যিনি মাটির বিভিন্ন জিনিস তৈরি করেন, মাটির মূর্তি তৈরি করেন, পাথর খোদাই করে বিভিন্ন মূর্তি বানান, তাদের ভাস্কর বলা হয়। তিনি তো একজন প্রখ্যাত ভাস্কর ছিলেন, পাশাপাশি তিনি চিত্রশিল্পীও ছিলেন। নানা ছবি এঁকেছেন তিনি। ছোটবেলা থেকেই ছবি আঁকায় তিনি খুব দক্ষ ছিলেন। এইসব কথা আমরা এই গল্পে পেয়ে যাব। তবে এই প্রসঙ্গে তার গড়া কয়েকটি মূর্তির নাম আমরা জেনে নিই, যেমন সুজাতা, হাটের সাঁওতাল পরিবার, গান্ধীজি, বুদ্ধদেব, কাজের শেষে সাঁওতাল রমণী, এইসব। 1976 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধি দিয়েছিলেন। এছাড়াও আরো অনেক পুরস্কার তিনি পেয়েছেন। এবার আমরা মূল গল্পে আসি। দেখো, বইয়ের 23 পৃষ্ঠায় আছে আত্মকথা রামকিঙ্কর বেইজ। যতদূর মনে পড়ে, শৈশবেই আমার চোখে পড়তো আমাদের বাড়ি ঘরের চারিদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি। ছবি আমার তখন ভালো লাগতো ছবি আমার তখনই ভালো লাগতো। তাহলে লেখক বলেছেন যে শৈশবে, অর্থাৎ ছোটবেলায় তিনি কি দেখেছেন? দেখেছেন তার বাড়ি ঘরের চারিদিকের দেওয়ালে নানা রকম দেবদেবীর ছবি। আমরা অনেক সময় কিন্তু হিন্দু পরিবারের ঘরের দেওয়ালে অনেক দেবদেবীর ছবি বা ক্যালেন্ডারে অনেক দেবদেবীর ছবি দেখতে পাই। ছবি লেখকের সেই ছোটবেলা থেকেই ভালো লাগতো। ছোটবেলাতে আমি সেই সব দেখতাম আর কপি করতাম। ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। তাহলে লেখক ছোটবেলাতেই সেই সব ছবিগুলো দেখতেন, ঘরের দেওয়ালে যে ছবিগুলো থাকতো দেবদেবীর, আর তিনি কপি করতেন সেই ছবিগুলোর, অর্থাৎ প্রতিলিপি করতেন, অর্থাৎ একই রকম দেখে দেখে আঁকতেন। ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। এভাবেই ভিজুয়াল আর্টে তার বর্ণ পরিচয় হয়। ভিজুয়াল আর্ট একটি ইংরেজি শব্দ। ভিজুয়ালাইজ করা অর্থাৎ দেখা এবং ছবির মধ্যে তা ফুটিয়ে তোলা, এটাই হলো ভিজুয়াল আর্ট। এইসব দেবদেবীর ছবি তিনি দেখতেন এবং দেখে দেখে আঁকতেন। এইভাবে আঁকতে আঁকতেই ভিজুয়াল আর্টে তার বর্ণ পরিচয় হয়। বর্ণ পরিচয় হয় মানে কি ব্যাপারটা না, বিদ্যাসাগর মহাশয় যে অ আ ক খ যে বর্ণমালা লিখেছিলেন, বর্ণ পরিচয় বই, এই বর্ণ পরিচয়ের মধ্যে দিয়েই তো একটা বাচ্চা প্রথম ভাষা শিক্ষা লাভ করে, বাড়িতে এবং তারপর স্কুলে অ আ ক খ শেখার মধ্যে দিয়ে। ঠিক তেমনি ভাবে ছবি আঁকার শুরু বা প্রাথমিক জ্ঞান রামকিঙ্কর বেইজ যে লাভ করেছিলেন, তা হলো এই বাড়ির দেওয়ালে যে দেবদেবীর ছবি, সেই দেবদেবীর ছবি তিনি প্রতিলিপি আঁকতেন, দেখে দেখে আঁকতেন। সেভাবেই প্রথম তার ছবি আঁকা শুরু হয়। এরপর বলেছেন, মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। আমাদের বাড়ির সামনের রাস্তাটা লাল মোড়ামে ঢাকা ছিল। এরপর লেখক বলেছেন যে তিনি যে মূর্তি গড়েছেন তাও খুব একটা মজার, অর্থাৎ কিভাবে তিনি প্রথম মূর্তি গড়েছেন, মূর্তি গড়ার কাজ শিখলেন, তার একটা ইতিহাস আছে। তার বাড়ির সামনের রাস্তা ছিল মোরামের রাস্তা, লাল মোরামে ঢাকা ছিল। গ্রামের রাস্তা বেশিরভাগ ক্ষেত্রেই মাটির রাস্তা হয় এবং মোরামের রাস্তা হয়। মোরাম বলতে ছোট ছোট লাল নুড়ি পাথর, ইটের গুঁড়ো, লাল মাটি দিয়ে তৈরি যে রাস্তা, লাল রঙের রাস্তা, সেটাকে বলা হয় মোরাম। তার বাড়ির সামনে এরকম রাস্তা ছিল।
একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখি মোড়াম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে। চোখে পড়া মাত্র সেই মাটি খাবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরি করতে লাগলাম। এখানে বলে রাখা ভালো যে আমার প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোর পাড়া। ছেলেবেলা থেকেই অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি গড়া ও অন্যান্য কাজ দেখার বেশ অভ্যেস ছিল। সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম। তাহলে তার বাড়ির সামনে তো একটা মোরামের রাস্তা ছিল। একদিন বৃষ্টির পর সেই মোরাম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে। তিনি যেই দেখলেন, দেখা মাত্রই খাবলে সেই মাটি তুলে পুতুল টুতুল তৈরি করা শুরু করলেন। মোরামের যে মাটি, সেই মাটিতে ঠিক আঠালো ব্যাপারটা থাকে না, তাই জন্য এই দিয়ে কোনো মূর্তি বানানো যায় না। কিন্তু নীল রঙের যে এঁটেল মাটি, সেই মাটিতে তো সেই মাটি দিয়ে মূর্তি তৈরি করা যায়। তাই তিনি সেই মাটি দেখা মাত্রই খাবলে তুলে নিয়ে পুতুল তৈরি করতে লাগলেন। তো এই প্রসঙ্গে তিনি বলেছেন যে তার প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশে কুমোরপাড়া। শিল্পের স্কুল বা আর্ট স্কুল, যেখান থেকে শিল্প সংক্রান্ত নানা ধরনের ধারণা পাওয়া যায়, কিভাবে নানা রকম মূর্তি বানানো যাবে, কিভাবে নানা রকম ভাস্কর্য গড়া যাবে, এই স্কুলে সেই সব শেখানো হয়। কিন্তু সেই রকম কোনো প্রথাগত স্কুল লেখকের ওখানে ছিল না। কিন্তু গ্রামের এলাকা তো, গ্রামের এলাকায় কুমোর পাড়া থাকে। কুমোর পাড়ায় কুমোর বাড়িতে নানা রকম মাটির হাঁড়ি কলসি, হ্যাঁ, নানা রকম মূর্তি, দেবদেবীর মূর্তি এসব গড়া হয়। তো লেখক সেখানে চলে যেতেন কুমোর পাড়ায়। কুমোর বাড়িতে বসে তিনি লক্ষ্য করতেন খুব ভালোভাবে যে কুমোরেরা কিভাবে মূর্তি গড়ছে, কিভাবে মাটি তৈরি করছে, সমস্ত কিছু কিভাবে প্রস্তুত করছে, তারপরে ছাঁচে কিভাবে মাটি ফেলে মূর্তিটা বানাচ্ছে, বা আরো এই সংক্রান্ত যাবতীয় কাজ, সেই সব কাজ তিনি খুব তীক্ষ্ণ নজরে দেখতেন, মনোযোগ দিয়ে। এবং সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম, অর্থাৎ সুযোগ পেলেই তিনি মাটি মাখতেন, মাটিটা ছানাছানি তিনি করতেন। পরের পেজে যাও। রঙের প্রয়োজন ছিল। গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাঁচা ভুসো কালি, এইগুলি রঙের প্রয়োজন মেটাতো। তাহলে রঙের তো প্রয়োজন ছিল, কিন্তু তিনি কিভাবে মেটাতেন সেই রঙের প্রয়োজন? সেই সময় রং তো কিছু ছিল না তার কাছে। তিনি তো মানে প্রথাগত কোনো শিল্পের স্কুলে তিনি পড়েননি, বা তিনি গ্রামে থাকতেন, রং পাওয়ার একটা অসুবিধে ছিল। তাই তিনি প্রকৃতি থেকেই রং সংগ্রহ করতেন। যেমন ধরো, গাছের পাতার রস দিয়ে সবুজ রং, বাটনা বাটা শিলের হলুদ। গ্রামাঞ্চলে বাটনা বাটা হয়, হলুদ টলুদ বাটা হয় শিল নোড়া দিয়ে। সেই শিলের যে হলুদ বাটা হয় তার থেকে হলুদ রং। মেয়েদের পায়ের আলতা, সেই আলতা দিয়ে লাল রং। মুড়ি ভাজা খোলার চাঁচা ভুসো কালি। গ্রামের দিকে মুড়ি ভাজা হয় একটা পাত্রে, পাত্রে মুড়িটা ভাজা হয়, তার সেই পাত্রে তো ভুসো কালি হয়ে যায় পাত্রটাতে, সেই কালি নিয়ে কালো রং। এইগুলো দিয়ে তিনি রঙের প্রয়োজন মেটাতেন। পাড়ায় প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তাতে তুলির কাজ হতো। মানে তুলি তৈরিটাও কিন্তু বেশ একটা মজার ব্যাপার ছিল। দোকান থেকে তুলি কিনে নিতেন এরকম কিছু না, গ্রামে পাওয়াও যেত না। যারা প্রতিমা তৈরি করতেন, সেই প্রতিমাকারক মিস্ত্রি যারা ছিলেন, তারা যেভাবে করতেন সেটা তিনি লক্ষ্য করেছিলেন খুব ভালো করে। তারা কি করতেন না, ছাগলের ঘাড়ের লোম কেটে নিতেন এবং বাঁশের কাঠির ডগায়, কঞ্চির ডগায় সেগুলো ভালো করে পেঁচিয়ে বেঁধে নিয়ে তুলি তৈরি করতেন। হ্যাঁ, তুলি তৈরির কাজটাও বেশ মজার ছিল। বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার অঙ্কন গুণটির জন্য স্কুলে আমি অবৈতনিক ছাত্র হিসাবে পড়াশুনোর সুযোগ পেয়ে এসেছি। তাহলে বাবার সেরকম আর্থিক সঙ্গতি ছিল না, অবস্থা খারাপ ছিল আর্থিক অবস্থা, তার জন্য স্কুলে বেতন দেওয়ার মতন সঙ্গতি ছিল না। কিন্তু তিনি স্কুলে পড়াশুনো করার সুযোগ পেয়েছেন অবৈতনিকভাবে, অর্থাৎ বেতন ছাড়াই তিনি স্কুলে পড়াশুনো করার সুযোগ পেয়েছেন। কিসের জন্য? তার অঙ্কন গুণটির জন্য, অর্থাৎ তিনি ভালো ছবি আঁকতেন বলে।
স্কুলে তিনি অবৈতনিক ছাত্র হিসেবে পড়াশুনো করেছেন, কিন্তু তার বিনিময়ে কি করতে হতো না, স্কুলের দেওয়ালে আঁকা ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেওয়া আমার প্রতি মাসের কাজ ছিল। তাহলে স্কুলের দেওয়ালে তো বিভিন্ন ছবি, সুন্দর ছবি তিনি এঁকে দিতেন, আর তার সাথে সাথে ওই যে দেওয়াল পত্রিকা বা যে প্রত্যেক মাসে স্কুল থেকে যে পত্রিকা বের হতো সেই পত্রিকায় তিনি ছবি এঁকে দিতেন। এটা তার প্রত্যেক মাসের কাজ ছিল, এবং এর জন্যই তিনি স্কুলে বেতন ছাড়া পড়াশুনো করার সুযোগ পেয়েছিলেন। এরপর বলেছেন, ছোটবেলাতে পড়াশুনো ভালো লাগতো না, বাবা লিখতে দিলে আঁকতে শুরু করতাম। তাহলে ছোটবেলা থেকে পড়াশুনোর দিকে বিশেষ মন ছিল না লেখকের। লেখকের আসলে আগ্রহ ছিল আঁকাতেই। তাই যখন তার বাবা তাকে লিখতে দিতেন, তিনি না লিখে আঁকতে শুরু করতেন, কারণ আঁকাতেই তার আগ্রহ, পড়াশুনোতে আগ্রহ নেই। বাঁকুড়াতে ঠেলাঠেলি করে ম্যাট্রিক পর্যন্ত হয়েছিল। তাহলে লেখকের তো জন্মভূমি বাঁকুড়া, তিনি বাঁকুড়াতে বড় হয়েছেন, ম্যাট্রিক পর্যন্ত তিনি বাঁকুড়াতে পড়েছিলেন। তখনকার দিনে ম্যাট্রিক, এই পড়াশুনোটা ছিল আমাদের এখন যেমন মাধ্যমিক, তখনকার দিনের ম্যাট্রিক ছিল। এই অবধি তিনি বাঁকুড়াতে পড়াশুনো করেছিলেন। তারপর তিনি চলে এসেছিলেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতন বীরভূম জেলার যে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে চলে এসেছিলেন। কিন্তু তা একাডেমিক নয়, ইচ্ছে মতো পড়তাম। একাডেমিক নয় মানে প্রথাগত নয়। এই যে স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে একটা সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী পড়াশুনো করা, পরীক্ষা দেওয়া, রেজাল্ট, এগুলো হলো প্রথাগত শিক্ষা। কিন্তু নিজের ইচ্ছে মতো পড়াশুনো করা, এটা ছিল ওই শান্তিনিকেতনের পড়াশুনো। একাডেমিক ছিল না, প্রথাগত শিক্ষা ছিল না, তিনি নিজের ইচ্ছে মতো পড়াশুনো করতেন। এই সবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল। নন কোঅপারেশন আন্দোলনটা কি? এই আন্দোলন হয়েছিল 1920 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে। মহাত্মা গান্ধী, যাকে আমরা আমাদের জাতির জনক বলি, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ইংরেজ বিরোধী যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে একটা প্রধান আন্দোলন ছিল কিন্তু এই নন কোঅপারেশন আন্দোলন। আর এই আন্দোলনের প্রধান মুখ ছিলেন মহাত্মা গান্ধী। নন কোঅপারেশন আন্দোলনের বাংলা হলো অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনে এরকম নাম কেন? না, কারণ ইংরেজদের সঙ্গে সব রকমের অসহযোগিতা করা, অর্থাৎ সহযোগ না করা, এই আন্দোলনের প্রধান দিক ছিল। ইংরেজদের স্কুল কলেজে পড়াশুনো না করা, ইংরেজদের তৈরি জিনিসপত্র বর্জন করা, পাশাপাশি দেশীয় জিনিস ব্যবহার করা, এই সব ভাবনা ছিল এই আন্দোলনের প্রধান দিক। স্বাভাবিকভাবেই সেই সময় কি হলো না, স্কুল কলেজ বন্ধ, ন্যাশনাল স্কুলে ভর্তি হলাম আর কংগ্রেসের কাজে যোগ দিলাম। তাহলে যেহেতু ইংরেজদের স্কুলে পড়বো না, ইংরেজদের কলেজে পড়বো না, নিজেদের প্রতিষ্ঠিত স্কুল কলেজে পড়াশুনো করব, তাই জন্য ওই ইংরেজদের যে স্কুলগুলি, ইংরেজি স্কুল কলেজ, এই সমস্তগুলো বন্ধ হয়ে গেল। তারপর তিনি ন্যাশনাল স্কুলে ভর্তি হলেন, অর্থাৎ জাতীয় স্কুলে, দেশীয় স্কুলে তিনি ভর্তি হলেন আর কংগ্রেসের কাজে যোগ দিলেন। সেই সময় একটি প্রধান যে দল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস, 1885-তে। সেই কংগ্রেসের দলে তিনি যোগ দিলেন। তাহলে দেখো, নন কোঅপারেশন আন্দোলন হয়েছে 1920 খ্রিস্টাব্দে, আর রামকিঙ্কর বেইজের জন্ম 1906 খ্রিস্টাব্দে। তাহলে তিনি এই সময় কংগ্রেসের কাজে যোগ দিয়েছিলেন, তাহলে তার তখন বয়স কত ছিল? মাত্র 14 বছর বয়স ছিল। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। 14 বছর বয়সে তিনি অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং কংগ্রেসের কাজে যোগ দিয়েছিলেন। আচ্ছা, আমার উপর ভার ছিল মহাপুরুষদের বাণী থেকে উদ্ধৃতি লিখে ঝুলিয়ে দেওয়া আর প্রসেশনের সময় লিডারদের পোর্ট্রেট এঁকে দেওয়া। সেগুলি অয়েল পেন্ট দিয়ে করতে হতো। তাহলে তার কি কাজ ছিল, কি দায়িত্ব ছিল? মহাপুরুষদের বাণী, অর্থাৎ আমাদের যারা মহাপুরুষরা আছেন, যেমন বিদ্যাসাগর, রামমোহন,
এইসব মহাপুরুষদের বাণী উদ্ধৃতি দিয়ে মানে ইনভার্টেড কমার মধ্যে একদম পুরোপুরি তাদের কথাটি তুলে লেখা। আর প্রসেশনের সময় অর্থাৎ যখন পদযাত্রা হতো সেই সময় লিডারদের পোর্ট্রেট এঁকে দেওয়া, মানে জাতীয় কংগ্রেসের যারা নেতা ছিলেন তাদের পোর্ট্রেট মানে প্রতিকৃতি, তাদের প্রতিকৃতি এঁকে দিতেন। আর এইসব কাজগুলো হতো অয়েল পেন্ট দিয়ে। অয়েল পেন্ট মানে হচ্ছে তেল রং। যারা ছবি আঁকো তারা এই তেল রং বিষয়টার সঙ্গে পরিচিত আছো। এই তেল রং দিয়েই এইসব কাজগুলো তিনি করতেন।